দেখতে গেলে সর্বপ্রথম সেটা হচ্ছে রাইট, সরি, কনজুগেশন অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব আবার বিষয়টা আলাদা, ওটা আমরা কয়েকটা ক্লাস পরে দেখবো। এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, বা যেটাকে আমরা ভার্ব ফর্ম বলি, V1, V2, V3, এরপর রয়েছে V4 এবং V5। তো আমরা এখানে প্রথমে যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে প্রথমে কয়েকটা ভার্ব, যেমন এটা আমরা একটু পড়বো, আমাদের উচ্চারণটা কেমন সঠিক হচ্ছে এটাও একটু দেখবো। গো, ওয়েন্ট, গন। তো এটাকে জিও, আমরা এটাকে গো বলে থাকি। গো, ওয়েন্ট, গন। গো মানে হচ্ছে যাওয়া। গো কখন প্রয়োজন হবে? যখন আমরা প্রেজেন্ট ফর্ম বা ভার্বের V1 দিয়ে বা প্রেজেন্ট টেন্সে কোনো বাক্য করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমরা গতকাল কিন্তু দেখেছিলাম যে প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চার ভাই: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। থ্যাংক ইউ। আমি আবার বলি, প্রেজেন্ট ইনডেফিনিট সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। পুরাঘটিত ঘটমান বর্তমান কাল অর্থাৎ পূর্বে ঘটে গেছে, ঘটেছে, কিন্তু এখনো চলমান রয়েছে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুইটার ভিতরে অনেক মিল, শুধু এখানে একটু সময়ের উল্লেখ থাকে, সিন্স বা ফর থাকে। কোথায়? চতুর্থ নাম্বারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এটা ছিল, আমি ভাত খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি। ওই জায়গাটাতে সময়ের উল্লেখ থাকে না। তো আমরা এখানে বিষয়টা দেখবো যে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, এই তিনটা ফর্ম আমাদের প্রাথমিক পর্যায়ে দেখতে হবে। বিকজ ইউ হ্যাভ টু ইউজ দিস ওয়ার্ড অর দিস ভার্ব ফর্ম ইন এভরি স্টেজ অফ ইউর স্পিকিং। কথা বলার প্রত্যেকটা স্টেজে এটা কিন্তু প্রয়োজন। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। হ্যাঁ, তো এটা আমরা কিন্তু দেখেছিলাম। তো কাইন্ডলি এগুলো একটু আমরা পড়বো, একটু ট্রাই করেন। গো, ওয়েন্ট, গন, এখান থেকে। হ্যাঁ, Go, go, হ্যাঁ। put it down, eat, have eaten, write, wrote, written, speak, spoken, take, took, taken, see, saw, seen, make, made, made. থ্যাংক ইউ। মেক মানে হচ্ছে তৈরি করা। মেক দিয়ে যদি একটা বাক্য তৈরি করি, আমি একটা বাড়ি তৈরি করে আই মেক এ হাউস, তুমি একটা বাড়ি তৈরি করে ইউ মেক এ হাউস, তুমি একটা বাড়ি তৈরি করছো বা করিতেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কি হবে? তুমি একটা বাড়ি তৈরি করছো, ইউ আর মেকিং। হ্যাঁ, তৈরি করছো বললে কিন্তু এটা চলমান বোঝাচ্ছে যে ইউ আর মেকিং আ হাউস। তুমি ভাত খাচ্ছো, কি হবে? ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস। অর্থাৎ মনে আছে যে গত ক্লাসে দেখিয়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান, কাজটি চলমান থাকবে। আমি স্কুলে যাচ্ছি, সে ভাত খাচ্ছে, আমি এখন সেলিম সাহেবকে ইংরেজি শেখাচ্ছি, হ্যাঁ, আপনি শিখছেন। অর্থাৎ বর্তমান কালে যেগুলো চলমান থাকবে, এর স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর, যে কোনো একটা বলবে। যেমন আমি স্কুলে যাচ্ছি বা আমি যাচ্ছি, এখানে অবজেক্ট বাদ দিয়ে শিখিয়েছিলাম। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি খাচ্ছি, কি হবে? I am eating, আই অ্যাম ইটিং। তুমি খাচ্ছ, কি হবে? you eating, ইউ আর ইটিং। ইউ আর বাদ পড়ে গেছে, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। সে সে যাচ্ছে, তখন কি হবে? he, she is ইজ going, গোয়িং। থ্যাংক ইউ। সে যাচ্ছে, সে লিখছে, writing, ইজ রাইটিং। আমি পড়ছি। I am reading, দেখেন, তাহলে এখানে আমাকে কিছু ভার্ব জানতে হবে। আমি এখানে সাবজেক্ট জানবো আর কিছু ভার্ব জানবো, আমার বাক্য তৈরি করা হয়ে যাবে। যেমন যদি বলা হয় আমি হই, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আর এই যে হই বা হওয়া, এইটা হচ্ছে ভার্ব। তো আমি হই, কি হবে বলেন? আই অ্যাম। আমি হই, আই অ্যাম। এখানে এরপরে আপনি ইচ্ছা মতো একটা অবজেক্ট যোগ করতে পারেন। আমি একজন ছাত্র, আমি হই একজন ছাত্র, বাক্যটা কি হবে? আই অ্যাম আ স্টুডেন্ট। student, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি হই একজন শিক্ষক, আই অ্যাম আ I am a teacher, টিচার। আমি টিচার। হ্যাঁ, দেখবেন আপনার ইউকে তে, যে আমি অ্যাকসেন্টটা দেখাবো আজকে একটু। টিচার, তো আমরা এটাকে টকে ঠ বলবো। আমরা সি, কে, কিউ, এইগুলোকে আমরা খ বলবো। তারপর পি, যত লেটার বা বর্ণের ওয়ার্ডের প্রথমে পি রয়েছে এটাকে আমরা পি। যেমন গত একটা ক্লাসে আমি এক্সাম্পল দিয়েছিলাম পেন, আই নিড এ পেন, নো, আই নিড আ ফেন। ফেন, হ্যাঁ, পেন না, পেন্সিল। আমরা এটাকে আমরা এশিয়ান ইংলিশে বা আমাদের বাংলাদেশি যারা আমরা উচ্চারণ করছি পেন্সিল, নট পেন্সিল। আই নিড আ ফেনসল, ফেনসল। আর এইটা যখন আপনি একটু কুইকলি বলবেন, টাং টুইস্টারটা দেখাবো আজকে। এই টাং টুইস্টারের ভিতরে আমরা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা সঠিক করতে পারবো। আরেকটা বিষয় দেখেন, আপনি গ্রামার জানেন,
অনেক দিন থেকে আমরা পড়তেছি, আমি শিখাবো। তারপর আমাদের মেইন যে জায়গাটা, যেমন আপনি বলছেন যে স্যার আমার ছেলের সঙ্গে যেন আমি, আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যেন আমি মন খুলে কথা বলতে পারি। তো এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের অ্যাকসেন্টটা খেয়াল করতে হবে। হ্যাঁ, ব্রিটিশ অ্যাকসেন্ট যেটা, এই অ্যাকসেন্টটা আমি দেখাবো। তো প্রথমে হচ্ছে আমাদেরকে কথা বলা শিখতে হবে। আগে তো আমরা ছোটবেলায় হাঁটতে শিখেছি, তারপরে কিন্তু আমরা হাঁটি হাঁটি পা পা করে দৌড়ানো শিখেছি, আরো জোরে দৌড়াতে পারি। এখন কিন্তু আমরা পড়ে যাই না, কিন্তু দেখবেন ছোটবেলায় যখন আমরা হাঁটা শিখেছিলাম অনেকবার পড়ে গিয়েছি। তো আমাদেরকে প্রথমে গ্রামারটা, আগে কথা বলাটা শিখতে হবে। এই যে আমি যাচ্ছি, আই এম গোয়িং। আপনার মুখে মনে হয় একটু রোদ লাগতেছে, একটু ইয়ে করে বসেন তাহলে। এখন তো শীত পড়ে গেছে তাই না আপনার ওখানে? আপনার, করছে, but আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যদি আপনার এটা আরাম লাগে এটা এভাবেই থাক। কিন্তু আমাদের এখনো গরম হচ্ছে, দেখেন ফ্যান চালানো লাগতেছে। শীত আসবে, এখনই শীত এসে যাবে। আপনি তো জানেন বাংলাদেশের ওয়েদার, এবং আপনি তো নেক্সট মান্থে মনে হয় আসতেছেন যা বললেন। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এখানে 1 মিনিটের ভিতরে যে 4টা টেন্স শিখেছিলাম, এটা একটু আমরা ফিডব্যাকটা নেই। যেমন আমরা এখানে রাইট ভার্বটা বেছে নিব। WRITE, রাইট। রাইট মানে হচ্ছে লেখা। তো আপনি এই বাক্যটা বলবেন, আমি একটা চিঠি লিখি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি হবে? আমি একটা চিঠি লিখি। হ্যাঁ, হ্যাঁ, লিখে আপনি বলেন বা মুখে বলেন, আপনার যেটাতে সুবিধা হয় আপনি বলবেন। আমি একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখি, এটা হলো আই, সাবজেক্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ এখানে সাজাবেন কর্তা ক্রিয়া কর্ম, সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট। আমি একটি চিঠি লিখি, এখানে সাজানোর নিয়মটা আমি বলে দিয়েছিলাম। আমি লিখি একটি চিঠি, আমি লিখি একটি চিঠি। ইংরেজিতে, বাংলায় যেমন সাবজেক্টের, হ্যাঁ বলেন, আই, থ্যাংক ইউ, আপনার মনে আছে, অনেক ধন্যবাদ। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এইটা যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখন কি হবে? আই অ্যাম। ওটাও লিখে ফেলেন বা এমনি বলেন, আমি একটা চিঠি লিখছি বা লিখিতেছি। চলিত রূপে বললে লিখছি, আর সাধু ভাষায় বললে লিখিতেছি। লিখছি হলে হবে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর দিতে হবে, আই অ্যাম। রাইটিং গেলে। থ্যাংক ইউ, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। দেখেন আমরা কিন্তু এগুলো মনে আছে, এই যে মনে রেখেছেন এইটুক হলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে আমরা পেলাম দুইটা টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আই রাইট এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম রাইটিং এ লেটার। এইটার প্রেজেন্ট পারফেক্টটা কি হবে? আমি একটা চিঠি লিখেছি, আমি একটা চিঠি লিখেছি বা লিখিয়াছি। তাহলে কি হয়? সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। তাহলে লেখেন, আমি একটা চিঠি লিখেছি, আমি একটা চিঠি লিখেছি। আপনি পারবেন, গত ক্লাসে যা যা দেখিয়েছিলাম সবই মনে আছে, এইটুক হলেই আমি পারবো। আপনাকে অল্প সময়ের ভিতরে আমি কথা বলাতে পারবো। টেন্স, 12টা টেন্স যখন কমপ্লিট হয়ে যাবে। একটা চিঠি লিখেছি, এটা হ্যাঁ, হলো আই হ্যাভ, আই, হ্যাঁ, জি জি, না এটা পারফেক্ট টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস আবার আলাদা সময়ের উল্লেখ থাকবে, ওটা হচ্ছে 4 নাম্বারের, এটা হচ্ছে 3 নাম্বার। আমি একটা চিঠি লিখেছি। পারফেক্ট। হ্যাঁ, আই হ্যাভ, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বের ভি3। আই হ্যাভ। পারফেক্ট ভি3টা কোনটা স্যার? হ্যাঁ, এই যে দেখেন এখানে রাইট, রোট, রিটেন, এই যে আমি একটু দেখাই। এই যে রাইট মানে হচ্ছে লেখা, রাইট, রোট, রিটেন, এই জায়গায় প্রথমের দিকে আছে। এই যে রাইট মানে হচ্ছে লেখা, আর রোট মানে হচ্ছে লিখেছিল। এইটা কখন ব্যবহার করতে হবে? যখন পাস্ট ইনডেফিনিট হবে। আমি একটা চিঠি লিখেছিলাম, সে একটা চিঠি লিখেছিল, এখানে হবে হচ্ছে রোট। আর আমি একটি চিঠি লিখেছি, পারফেক্ট টেন্স মাত্রই, যে কোনো পারফেক্ট টেন্স আমি বলেছিলাম একটু মনে রাখবো, যে কোনো পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ ভি3, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো রাইট এর ভি3 হচ্ছে রিটেন, রিটেন। আই হ্যাভ রিটেন আ লেটার। থ্যাংক ইউ, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। বলেন তো, আমি ভাত খেয়েছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, প্রিন্ট করার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এখন কি কি কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন, ওখানে ওখানে কোনো প্রশ্ন থাকলে বলুন, আমি উত্তর দিব। হ্যাঁ হ্যাঁ জায়গায় প্রবলেম হচ্ছে হ্যাঁ যেটা, হ্যাঁ হ্যাঁ ওই যে আমি একটা চিঠি লিখি, আমি একটা চিঠি লিখছি, আমি একটা চিঠি লিখেছি, এই যে
কোনটা কোন টেন্স হচ্ছে এটা আমার মধ্যে থেকে দুই রকম। সুন্দর। আচ্ছা, তাহলে আমি আবার একটু ব্যাকে ফিরে যাই, তো জায়গাটা দেখানোর আগে একটু মৌখিক ভাবে আলোচনা করি। যেমন ভালো প্রশ্ন করেছেন যে আমার এলোমেলো হয়ে যাচ্ছে, কোনটা কোন টেন্স। এখন কখনোই এলোমেলো হবে না, আমি বিষয়টা একটু খুলে বলি। যেমন প্রেজেন্ট টেন্সটা মূলত হচ্ছে চার ভাই বলেছিলাম: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা এটা আমি মুখস্থ করি। করেছেন? আচ্ছা, এখন মুখস্থ করলে হবে না, একটু বুঝবো আমরা কিভাবে। প্রেজেন্ট ইনডেফিনিটটা হচ্ছে সাধারণভাবে কোনো কাজ হয়। যেমন আমি ভাত খাই, সে স্কুলে যায়, তারা চিঠি লেখে। প্রথমত বুঝতে হবে এই কাজগুলো বর্তমান কালে সাধারণভাবে হয়। এখন সমস্যা ওই জায়গাটা, আপনার সমস্যা হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না যে এটা কোন টেন্স। এখন এইটা আইডেন্টিফাই করতে গেলে আমাকে সবসময় ভার্ব বা বাংলায় যে ক্রিয়া, কাজ, এইটার দিকে লক্ষ্য করতে হবে, আর কোনো কিছু না। যেমন বললাম, আমি চিঠি লিখি, আমি চিঠি লিখছি, আমি চিঠি লিখেছি, বা আমি চিঠি লিখিয়াছি, বা আমি 1 ঘন্টা ধরে চিঠি লিখছি। চারটা বাক্য বললাম। এখন এই চারটা কোনটা কোন টেন্সের আওতায় পড়বে, এই জায়গাটায় সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা হবে না, কি আমাদেরকে বেছে নিতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ক্রিয়ার শেষে, আমি দেখিয়েছিলাম এই যে জায়গাটা দেখেন, ক্রিয়ার শেষে রস্বইকার, রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয় এইগুলো থাকে। যেমন দেখেন, সে একটা চিঠি লেখে, লেখে বললে লয়কারে লে, ক্ষয়কারে খে। এখানে দেখেন এটা এ কার চলে এসেছে। আমি এই শীটটা একটু সামনে নিয়ে আসি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। জাস্ট ওয়েট। এটা আমার হাতে আছে স্যার। হ্যাঁ, হাতে আছে ওইটা। যাই হোক, আমি এটা আবার একটু দেখাচ্ছি। এখানে 12 নম্বরের লেকচার শিটটা আমাদের, এটা একটু দেখাই। বেসিক কনসেপ্ট অফ এই, দেখেন এটা খুবই সহজ। এই যে, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই যে বর্তমান কাল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আপনি কিভাবে বুঝবেন যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট, না এটা কন্টিনিউয়াস, নাকি পারফেক্ট? তো দেখেন এখানে বাংলা এই যে ভার্বের শেষে অ, আ, রস্বই, এ, এন, ও, এস, অথবা রস্বইকার, একার, ওকার, আকার এবং অন্ত্যেষ্টিয় থাকে। এইগুলো আপনাকে একটু মনে রাখতে হবে কাইন্ডলি, যে বাংলা বাক্যের ভার্বের শেষে কি থাকলে কোন টেন্স হয়। যেমন দেখেন, আমি স্কুলে যাই, এই বাক্যটা আমি একটু বড় করে দিলাম। আমি স্কুলে যাই। আচ্ছা, যাই বললে শেষে দেখেন একটা ভার্ব রয়েছে এই বাক্যে, যাই, অন্তর্জয়কার, রস্বইকার। এখানে দেখেন একটা রস্বইকার রয়েছে, এবং আমার, অবশ্যই হ্যাঁ আছে, হ্যাঁ এই যে বাংলা চিনিবার উপায়, আমরা এই চিনিবার উপায়তে কি কি অক্ষর থাকবে, এর ভিতরে দেখেন এই যে রস্বইকার থাকবে। আমি এটা লিখেই দিয়েছি এখানে, এবং সেই সূত্র অনুসারে এখানেও কিন্তু আমার রস্বইকার রয়েছে। আমি স্কুলে যাই। আচ্ছা, আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি, এই যাচ্ছি বললে এই দেখেন এটা কিন্তু আবার কন্টিনিউয়াস টেন্সে চলে গেল। আপনি বলতে পারেন যে স্যার কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবো? কন্টিনিউয়াস টেন্সটা আপনাকে বুঝতে গেলে, কন্টিনিউয়াস টেন্সটা আপনাকে বুঝতে, হ্যাঁ, বা ইয়েস, এইটুকু মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। আপনি 12টা টেন্সের প্রত্যেকটা ভার্ব বা ক্রিয়ার শেষে কি কি থাকে, এইগুলা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এই যে যেমন আপনি বলে দিয়েছেন, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, এগুলাও মনে রাখার দরকার নেই। আপনি পড়ে দেখবেন বাক্যটা যদি বর্তমান কালে চালু রয়েছে, চলমান রয়েছে এমন কোনো ভাব প্রকাশ করে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি এখন মিস্টার সেলিম সাহেবকে ইংরেজি শিখাচ্ছি। আচ্ছা, এইটা কি পাস্ট টেন্স হয় না ফিউচার টেন্স হয়? মোটেই না, কোনোটা হবে না। এটা শিখাচ্ছি বললে দেখেন ভিডিও ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে আমি শিখাচ্ছি, আমি কথা বলছি, আমার কথাগুলো আপনি শুনছেন, আপনি কথা বলছেন, আপনার কথা আমি শুনছি, আমাকে আপনি দেখতে পাচ্ছেন। এটা শুধু প্রেজেন্ট বললে হবে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বর্তমান। কি বলতে হবে? চলমান বর্তমান। একটু আগে বলে এসেছি, একটু আগে শিখিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে বাংলা ক্রিয়ার শেষে অ, আ, রস্বই, এ, এন ইত্যাদি থাকে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তারা ক্রিকেট খেলে, তারা ক্রিকেট খেলে। এই দেখেন খেলে বললে, হ্যাঁ তারা ফুটবল খেলে, তারা ক্রিকেট খেলে। এখন এই খেলে বললে আপনি যদি এখানে মনে করেন স্যার এখানে তো ল রয়েছে, না, এইটা দেখার বিষয় না। আপনাকে দেখতে হবে এই দেখেন লর সঙ্গে এ কার রয়েছে, খেলে। আর এ কার থাকলে কি হয়, আমি একটু আগে সেটা বলেছি। এই যে
অ, আ, এ, এই যে এ কার, এগুলা থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ সহজভাবে আপনাকে বুঝাই, এই অক্ষরগুলো না দেখেও আপনি চিনতে পারবেন যে এই টেন্সটা কোন প্রকারের টেন্স। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সেটা সাধারণভাবে কোনো কাজ হওয়াকে বোঝায়, সাধারণভাবে। যেমন আমি স্কুলে যাই, সে ভাত খায়, তারা ফুটবল খেলে, করিম ছবি আঁকে। আচ্ছা, এই আঁকে বললে কখন বুঝায়? এটা বর্তমান কালে সাধারণভাবে করে। আর যদি বলা হয় করিম ছবি আঁকছে, রহিম স্কুলে যাচ্ছে, তারা ফুটবল খেলছে, এই যে দেখেন তেসি, তেসো, তেসেন, এইগুলা থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই দুইটা কি আপনি বুঝতে পেরেছেন বলুন তো? করিম স্কুলে, আমি স্কুলে যাচ্ছি, সে বাজারে যাচ্ছে, তারা হ্যাঁ, এখানে দেখেন যাচ্ছে, করছে, খাচ্ছে, অর্থাৎ তেসি, তেসো, তেসেন রয়েছে, এইটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা দুইটা করে ক্লিয়ার করব। প্রথমে হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রস্বই এ ও অন্ত্যেষ্টিয়, অর্থাৎ যাই, খায়, আয়, হ্যাঁ, অ, আ, এ, ই, এন, এস, এইগুলা থাকে। যেমন দেখেন সে স্কুলে যায়, যায় বললে জয়াকার অন্ত্যেষ্টিয় রয়েছে, তো আমি বলেছি যে রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এইগুলো থাকে। কোথায় থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর এটার গঠন প্রণালীটাও খুবই সহজ। সাবজেক্টের পরে ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন, সাবজেক্টের পরে ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। আমরা অবজেক্ট বলবো না। আমরা কেন অবজেক্ট বলবো না? গত ক্লাসে বলেছিলাম এক্সটেনশনের জায়গায়, অবজেক্টের জায়গায় অনেক কিছু থাকে, এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত অংশ, অতিরিক্ত অংশ। তো এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটাও আমরা ইংলিশে দেখবো। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন দেখেন আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি কিভাবে হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। গোয়িং টু স্কুল। আমি বাজারে যাচ্ছি কি হবে? আই অ্যাম গোয়িং টু। আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি। সে আহ, সে বাড়ি যাচ্ছে, হি ইজ গোয়িং টু হোম। হোম। কিন্তু এখানে হোমের আগে আমরা টু দিব না, এর একটা ব্যাখ্যা পরে দিব। হি ইজ গোয়িং হোম। যদি বলা হয় তারা স্কুলে যাচ্ছে, দে দে আর গোয়িং টু হোম, গোয়িং টু স্কুল। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। যদি বলা হয় তারা মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশ। তাহলে আমরা কিন্তু স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করা শিখে গেলাম। এখন এখানে আমি গত একটা ক্লাসে আপনাকে এটাও দেখিয়েছিলাম যে এই বাক্যগুলোকে আমরা শুধু অ্যাফার্মেটিভ করব না, যে কোনো বাক্যকে অনেক ভাবে ট্রান্সফর্ম করা যায়, অনেক ভাবে। হ্যাঁ, তার ভিতরে দেখেন এই একটা সিস্টেম এখানে আমি দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে থাকবে। এটা হচ্ছে এই যে 30+ সেন্টেন্স প্র্যাকটিস, 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। একটা ভার্ব দিয়ে, একটা ভার্বকে আমি যে বললাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, সেখান থেকে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তো শুধু এইটা না, 12টা টেন্স, 18টা মডাল, মোট এই 30টা। এছাড়াও আরো অনেক, আপনি চাইলে এখানে আমি 50টাও দেখাতে পারি। তো দেখেন এখানে বলছে, এই যে বাক্যটা একটু পড়বেন, আমি স্কুলে যাই, কি লিখেছি এখানে? আই। আই গো টু স্কুল। আচ্ছা, এইটার নেগেটিভ বা না বোধক করেছি, কি হবে দেখেন? আমি স্কুলে যাই না, কি হবে? হ্যাঁ, আই আই ডোন্ট গো টু স্কুল, থ্যাংক ইউ। আমি কি স্কুলে যাই? আই ডু আই গো টু স্কুল। তাহলে এখানে কি পরিবর্তন করলাম? নেগেটিভ করার সময় ডোন্ট নিয়ে এসেছি, আর ইন্টারোগেটিভ করার সময় ডুটাকে প্রথমে নিয়ে আসবো, আর নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় ওই ডু এর সঙ্গে আবার নট যুক্ত করে দিব। ডোন্ট আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না? এখন প্রথম বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, দ্বিতীয় বাক্যটা হচ্ছে নেগেটিভ বা না বোধক, তৃতীয় বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, আর চতুর্থ নাম্বারের বাক্যটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন না বোধক। এখন যত বাক্য আপনার সামনে আসবে, আপনি প্রত্যেকটা বাক্য মনে মনে এইভাবে করার চেষ্টা করবেন। তবে এখানে একটা কথা রয়েছে, আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, প্রথম বাক্যটায় এখানে তো কোথাও ডু বা ডোন্ট নাই, দ্বিতীয় বাক্যে কেন এখানে ডোন্ট আসলো? এমন একটা প্রশ্ন কিন্তু এসেই যায়। তো বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে ডোন্ট আসবে, আর প্রশ্নবোধক করতে গেলে ডু আসবে। যেমন দেখেন, আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। তাহলে আমার কথাটা একটু মনে রাখতে হবে যে কি বলেছি এখানে?
প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডু আসবে। সাবজেক্ট অনুসারে কখনো কখনো ডাজ আসতে পারে। যেমন এখানে যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এইটা না বলে আমি যদি বলি সে স্কুলে যায়, তখন কি হবে? হি গোস টু স্কুল। কি হবে? হি গোস টু He স্কুল। goes to school. সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আচ্ছা এটাকে বলেন তো সে স্কুলে যায় না, তখন কি হবে? একই নিয়মে বলেন, এই দ্বিতীয় বাক্যটা যেমন লিখেছি আই ডোন্ট গো টু স্কুল, আর ওই জায়গায় কি হবে? সে স্কুলে যায় না, তখন কি বলতে হবে? He doesn't go to school. থ্যাংক ইউ, হি ডাজেন্ট। সাবজেক্ট অনুসারে এখানে ডু আসবে না, যেহেতু এখানে থার্ড পার্সন, তো থার্ড পার্সনের একটা অক্সিলারি ভার্ব, হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। সে কি স্কুলে যায়, তখন কি হবে? ডাজ হি গো টু স্কুল। Does he go to school? এবং পরবর্তীতে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। আমরা ভুল করেও কিন্তু এখানে বাংলায় দাড়ি বা ইংলিশে ফুল স্টপ দিব না, যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, তো এখানে একটা নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। আর পরবর্তীতে কি হবে? ডাজেন্ট হি গো টু স্কুল, ডাজেন্ট হি গো টু স্কুল। ডাজ ব্যবহার করলে, যেমন প্রথম বাক্যটা ছিল হি গোস টু স্কুল, অনেকে ডাজও ব্যবহার করে গোজও ব্যবহার করে। নো, দুইটা থার্ড পারসন ফর্ম একই বাক্যে বসবে না। আচ্ছা যাই হোক, তো এইভাবে কিন্তু আমাদের এইটা একটু প্র্যাকটিস করতে হবে। আপনি কাইন্ডলি এইগুলো আরো একটু পড়বেন, দেখেন এখানে পড়লে আমি যে টেন্স শিখাচ্ছি, টেন্স গুলো সম্পর্কে আরো কাজে দিবে। এইটা একটু পড়বেন, এই অংশটা। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে আমি গিয়েছিলাম। ছিলাম went to school. হুম। আমি স্কুলে যাইনি। I didn't go to school. আমি কি স্কুলে গিয়েছিলাম? Did I go to school? আমি কি স্কুলে যাইনি? Didn't I go to school? তাহলে স্কুলে যাব। হ্যাঁ, না এটা দরকার নেই, এই পর্যন্ত এই চারটা। আমি এখন পাস্ট টেন্সে ঢুকবো, তার আগেই বাক্যগুলো আমরা পড়লাম। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই ডিডন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাইনি? ডিডন্ট আই গো টু স্কুল। আমি এখন পাস্ট টেন্সে যাওয়ার আগে আমার এই দুইটা মনে হয় আপনার যে প্রশ্ন ছিল আমি একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি, যে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সের যে চার ভাই, এদেরকে আমরা কি চেহারা দেখে শিখবো, চিনবো। তো প্রথমত প্রেজেন্ট জি জি। ইনডেফিনিট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে অ, আ, রস্বই, এ, ও, অন্ত্যেষ্টা এগুলো থাকে। কন্টিনিউয়াস হলে তেসি, তেসো, তেসেন এগুলা থাকে। আর পারফেক্ট হলে আপনি কিভাবে শিখবেন, চিনবেন? যেমন আমি বলেছি যে সে কাজটি করেছে, সে বাজারে গিয়েছে। অর্থাৎ আপনি মনে রাখবেন বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, কি বলেছি বলেন? বাংলা Yes. এগুলা থাকবে। যেমন আমি বলছি সে কাজটি করেছে বা করিয়ে আছে। আমি প্রশ্ন করি। অবশ্যই প্রশ্ন করেন, হ্যাঁ বলেন। আপনাকে বিরক্ত করতেছি। না না না, আমাকে আপনি এভাবে বিরক্ত কি করবেন প্রশ্ন আপনার। হ্যাঁ করতে মনে থাকে? মনে থাকে। হ্যাঁ হ্যাঁ। না মানে কোন জায়গাটা, প্রশ্নটা বলেন, মানে কোনটা মনে থাকতেছে না, এই যে যেগুলো দেখাচ্ছে এইভাবে? যখন কোনো বাংলা চ্যানেলে বা হুম 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 চ্যানেলে হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, এর সুন্দর সুন্দর একটা রেমেডি রয়েছে, এর একটা প্রতিকার আছে। রেমেডিটা হচ্ছে কি, দেখেন স্বাভাবিকভাবে কিন্তু বয়স যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের এগুলা মনে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আমি প্রতিদিন, আপনি আমাকে বলেছিলেন যে স্যার আমার যতদিন লাগে আমাকে আগে টেন্সটা সুন্দরভাবে কমপ্লিট করিয়ে দিবেন। তো যত সময় লাগে আগে আমরা টেন্সটা কমপ্লিট করব, কারণ বিকজ টেন্স ইজ কল্ড দা মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আগে আগে মাকে ভালোভাবে শিখতে হবে, চিনতে হবে, জানতে হবে। আমরা প্রত্যেকে কিন্তু মাতৃগর্ভ থেকে এসেছি, তাই তো? তো এখানে টেন্সটা আপনি ভুলে যাচ্ছেন, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। দেখবেন আমরা জীবনে বা প্রতিদিন কত কিছু দেখি, কত মানুষের নাম, কত মোবাইল নাম্বার আমরা, কিন্তু সবই কি মনে থাকে? থাকে না। তবে এটা মনে থাকবে, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এটা আপনি আজকে ভুলে যাবেন, আগামীকাল আমি আবার দেখাবো, পরের দিন ভুলে যাবেন, পরের দিন আবার দেখাবো। অর্থাৎ এইটা নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনি ভুলে যাবেন, এর জন্য তো আমি আছি, ঠিক আছে? ভুলে গেলে আপনি দুশ্চিন্তা করবেন না। আর ঠিক আপনি আছে স্যার। কখনো সাইনেস সাই, এটা কিন্তু বাংলাদেশের আমাদের এখানে একটা প্রশ্ন ভালো অর্থ মিন করে। আচ্ছা আচ্ছা, এটা এটা আচ্ছা যাই হোক। হ্যাঁ। আচ্ছা আপনিও দেখাবেন, আমিও দেখাবো, হ্যাঁ তাহলে একটা নতুন ট্রেন্ড, মানে ট্রেন্ড শিখলাম, হ্যাঁ আপনাদের ওখানে ট্রেন্ড যেটা।
হ্যাঁ হ্যাঁ, এটা নেগেটিভ মানে খুব নেগেটিভ। এটা ছোটবেলায় আমরা মানে কেউ কেউ দেখালে রেগে যেত, কিন্তু আসলে দেখেন ওই যে, হ্যাঁ ঠিক ঠিক, অ্যাকচুয়াল রাইট। থ্যাংক ইউ। আসলে দেখেন এটা সংস্কৃতি মানে কালচার যেটাকে বলা হয়, বাংলাদেশি কালচার এবং ব্রিটিশ কালচার, আমরা অনেকটাই ইউকে থেকে আরো অনেকেই ক্লাস করে আমি জানি। আমি ধাপে ধাপে আপনাকে অ্যাকসেন্ট গুলাও দেখাবো যে আমরা কিভাবে এই শব্দগুলা উচ্চারণ করে থাকি, আমাদের ব্রিটিশ অ্যাকসেন্টের যে ইয়েটা। তো প্রথমে হচ্ছে আমরা টেন্সটা আগে ক্লিয়ার করবো, হ্যাঁ? পারবেন পারবেন, আপনি শিওর পারবেন। দেখেন আপনি, আমি গতকাল যা যা শিখিয়েছি আপনি আজকে সেগুলো ফিডব্যাকটা দিতে পেরেছেন। হ্যাঁ, তো এইটুক পারলে। না না না, আপনার জ্বর হয়েছে, আপনার আপনার কণ্ঠ শুনে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি এই যে কষ্ট করতেছেন, একটু কষ্ট করেন, উইদিন 2 or 3 months আই হোপ, আই বিলিভ ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার লাইক দ্য নেটিভ স্পিকার। এটা পারবেন, অবশ্যই পারবেন। আপনি যে মানে শ্রমও দিচ্ছেন, আর একটু সুস্থ হন, আমি আরো বেশি বেশি করে পড়া দিব এবং পড়াগুলো ক্লাসে আমি রেডি করিয়ে দিব। আচ্ছা, তবে দেখেন এই যে কথা একটাই যে বললেন যে স্যার মনে থাকছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিব, সমস্যা নেই, এই যে। প্র্যাকটিসের সেট নিয়ে দিলে তো নেক্সট ক্লাসে আমি দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখন সবগুলো আপনাকে এখান থেকে প্রিন্ট করতে হবে না, তবে এগুলো আপনি এই আপনার হোয়াটসঅ্যাপে যে আমি লিংকে পাঠিয়ে দিই, একটু পড়ে ফেলবেন। এইটা মানে রিডিং পড়ার মতো। এই যে দেখেন আমি এটা পড়াবো কিন্তু। প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করলে বেশি ভালো হয় যদি আপনি করতে পারেন, আপনার যদি কোনো সমস্যা না হয়। তবে এই শীট গুলা হচ্ছে আপনাকে মেইনলি পড়তে হবে। তো এই শীটটা, এখানে মডাল, সেমি মডাল, আরো অনেক রকমের গ্রামাটিক্যাল আইটেম দিয়ে তৈরি করেছি। তো এগুলো আপনি পড়বেন এবং আমিও করাবো, কিন্তু মডালটা যখন আমার করানো কমপ্লিট হয়ে যাবে তখন এই শীটটা আমি আপনাকে দিব, এমনি আজকেই দিয়ে রাখবো। এই যে দেখেন মডাল দিয়ে বাক্য করেছি। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। আমি ক্রিকেট খেলতে পারি। বাক্য তৈরি করার জন্য, হ্যাঁ, এটা খুব সহায়ক হবে। এইগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করবেন, এটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। যে যে শীট গুলো আমি আপনাকে দেখাই সবই আপনাকে দিব। এবং আমাদের সোহাগ স্যারের লেখা একটা বই রয়েছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই বইয়ের পিডিএফটাও আপনাকে দিব। যা যা লাগে এভরিথিং আই উইল প্রোভাইড ইউ, সমস্যা হবে না। আচ্ছা, তো দেখেন। হুম, কিছু বাংলাদেশের রেডি রাখবেন, তো আপনাকে দেখা বলবো আমি ঢাকায় আসতে হবে। আপনি দেশে আসবেন, আপনি যদি ঢাকায় আসেন আমি ঢাকায় আসবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি ঢাকায় যাবার যদি সম্ভব হয় আপনি খুলনায় আসবেন, আমার বাসায় আসবেন। আমি আপনাকে সুন্দরবন, আচ্ছা সমস্যা নাই, আপনি ঢাকায় আসেন, আমি ঢাকাতে আপনার সঙ্গে। তবে যে যে বইগুলো লাগে আমি এগুলো আপনাকে সব ম্যানেজ করে দিব, কোনো সমস্যা হবে না। আপনি নেক্সট মান্থে আসেন। এবং সহজে ইংরেজি শেখার জন্য যে বই, এবং সোহাগ স্যারের এই যে বইয়ের একটা হার্ড কপি আপনাকে দিব, বইটা দেখেন এই যে এখানে আছে। এই বইটাও আপনাকে আমি একটা দিব। বইটা এখন তো ওখানে কুরিয়ার ওইভাবে যাবে না, এই বইটা আপনাকে আমি দিব আপনি যখন ঢাকায় আসবেন। এই বইটা প্লাস আরো যা যা লাগে ম্যাটেরিয়ালস গুলো সব আপনি পাবেন। আচ্ছা, তো আমরা টেন্সটা আরেকটু রান করি। এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট, হ্যাঁ, ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুইটা মনে হয় আমাদের রেডি হয়ে গিয়েছে। যে প্রেজেন্ট ইনডেফিনিটে বাংলা ক্রিয়ার শেষে, ভার্বের শেষে এই অ, আ, রস্বই, এখানে দেখেন শুধু এই যে চিহ্নগুলো, সিম্বল, এগুলো দিয়ে মনে রাখবেন, প্লাস একটা করে বাক্য আপনি খেয়াল রাখবেন। যেমন আমি স্কুলে যাই, যাই বললে বর্তমান কালে বুঝায়, আজকে যাই। আমি ভাত খাই, সে চিঠি লেখে, মিতা গান গায়। এগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। আরেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা মনে রাখবো ইনডেফিনিট মানে হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস মানে চলমান, পারফেক্ট মানে পুরা ঘটিত, আর পারফেক্ট কন্টিনিউয়াস এর অর্থ হচ্ছে পুরা ঘটিত ঘটমান। পুরা ঘটিত ঘটমান, পূর্বে শুরু হয়েছে, এখনো সেটা চলছে। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। মনে করেন আমি এই যে আপনাকে 3টা থেকে পড়ানো শুরু করেছি, 3টা 40 বাজে। আমি যদি বলি আমি 3টা থেকে, আমি বিকাল 3টা থেকে মিস্টার সেলিম সাহেবকে ইংরেজি শিখাচ্ছি, এটা কোন টেন্সের কাতারে ফেলবেন? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? এই যে 1 ঘন্টা আগে 3টায় শুরু করেছি, এখনো চলমান রয়েছে। কিভাবে আপনি বুঝবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? 1 নাম্বার হচ্ছে এখানে সময়ের উল্লেখ থাকবে, আর দ্বিতীয় হচ্ছে এখানে চলমান থাকবে, কাজটা চলতেছে। থ্যাংক ইউ। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস দেখলাম। প্রেজেন্ট পারফেক্টটাও আমরা দেখতেছি যে
প্রেজেন্ট পারফেক্টে বাংলা ক্রিয়ার শেষে তেসি, সরি, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন থাকে। হ্যাঁ, এই যে দেখেন, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন। এখানে নেগেটিভে কিন্তু আবার এই যে এগুলো চলে আসতে পারে, করি নাই, খাই নাই, যাই নাই, দেখি নাই। এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন। অর্থাৎ দেখেন, সে কাজটি করিয়াছে, মিস্টার রহিম সাহেব বাজারে গিয়াছে, আমি আমগুলো খাইয়াছি বা খেয়েছি। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে কি থাকবে বলেন? ইয়াসি, ইয়াসো, ইয়াসেন। Yes or yes, sir. আপনি কয়েকটা বাক্য বলেন তো। যেমন আমি একটা গান গেয়েছি, আমি একটা গান গেয়েছি। আমি একটা বাড়ি তৈরি করেছি, আপনি আমাকে বললেন যে স্যার, ঢাকার গুলশানে আমি একটা বাড়ি তৈরি করেছি। অর্থাৎ সেটা সম্প্রতি বাড়ির কাজ শেষ হয়েছে। এখানে একটু ডেফিনেশনটা দেখবেন, কোনো কাজ শেষ হয়ে গেছে, কোনো কাজ শেষ হয়ে গেছে, তার ফল কিন্তু এখনো বিদ্যমান। আমি ভাত খেয়েছি, অর্থাৎ এই মাত্র। আপনি আমাকে বললেন যে স্যার, আপনি ক্লাস নেওয়ার আগে কি করলেন? তো আমি বললাম যে আমি ভাত খেয়েছি, আমি এই মাত্র ভাত খেয়েছি। বলছি ইট ডিসক্রাইবস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান বাট দ্য ইফেক্ট এক্সিস্ট টিল নাও। তার ফলাফলটা কিন্তু এখনো রয়েছে। এক্সিস্ট বর্তমান, টিল নাও এখনো পর্যন্ত সেটা বর্তমান রয়েছে। দেখেন, বলা হচ্ছে সে বাজারে গিয়েছে, মিতা একটা গান গেয়েছে, আমরা একটা ছবি এঁকেছি, ছেলেরা মাছ ধরেছে। অর্থাৎ এই বাক্যগুলা ইয়াসি, ইয়াছো, ইয়াসেন থাকবে, একটু আগে শেষ হয়েছে। আপনি আমাকে বললেন যে স্যার, আপনি ক্লাসটা শুরু করার আগে আমি এই মাত্র ভাত খেয়েছি, আমি এই মাত্র দেশের বাড়িতে আমার বাবা মায়ের সঙ্গে কথা বলেছি। অর্থাৎ করেছি, খেয়েছি, গিয়েছি, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন। এগুলো একটু পড়েন যে বাংলা চিনিবার উপায়, ভার্বের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন। দেখেন, আপনার একটা পড়া আমি দিয়ে দেই, একটু খাতায় লিখে রাখবেন, নোটবুকে। পড়াটা থাকবে কি, এই যে 4 প্রকার টেন্স, শুধু 4 প্রকার না, 12টা টেন্সের শুধু চিনিবার উপায়টা আপনি আমাকে আগামী ক্লাসের জন্য একটু প্রস্তুত করে দিবেন। 12টা টেন্সের, Okay. যেমন দেখেন, প্রেজেন্ট পারফেক্টটা বুঝতে পেরেছেন, ইয়াসি, ইয়াসো থাকবে। হ্যাঁ, এটার স্ট্রাকচারটা আমি গত ক্লাসে বলেছিলাম, আপনি এটা নিশ্চয়ই পারবেন। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, প্লাস ভার্বের ভি3, প্লাস এক্সটেনশন। হুম। আচ্ছা, যেমন আপনার ছেলে বাসায় এসে বলছে যে আব্বু, আমি আজকে একটা মোবাইল ফোন কিনেছি, আমি আজকে স্কুল থেকে আসার সময় একটা আইসক্রিম খেয়েছি। হুম। আমি একটা নতুন জামা কিনেছি। অর্থাৎ এই যে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, এইগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। আগামীকালকের জন্য আপনার হোমওয়ার্কটা থাকবে এই 12টা টেন্স থেকে কাইন্ডলি আপনি চিনিবার উপায় এবং গঠন প্রণালীটা আর একটা করে এক্সাম্পল, 3টা কথা বলেছি, চিনিবার উপায়, গঠন প্রণালী, এক্সাম্পল। পারলে আপনি ডেফিনেশনটাও দেখবেন। এক্সাম্পল পারলে ডেফিনেশন অটোমেটিকলি পারা যায়। ডেফিনেশন মানে সংজ্ঞা। যেমন দেখেন, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। এইখান থেকে আমি স্ট্রাকচার তৈরি করতে পারি, একটা এক্সাম্পল দেখে দেখে স্ট্রাকচার তৈরি করব। কেমনে তৈরি করব? দেখেন, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, তাহলে আমি এখান থেকে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হয় সাবজেক্ট, এই হি হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাজ, এরপরে হ্যাজ বা হ্যাভ, এরপর ভার্বের ভি3, তারপর হচ্ছে এক্সটেনশন। এই যে দা ওয়ার্ক, এইটুক হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। আমি বাজারে গিয়েছি, একই নিয়মে বলেন সাবজেক্ট কি, আই, এরপরে হ্যাভ বসবে, হ্যাভ বসবে না হ্যাজ বসবে, আই এর পরে হ্যাভ Have. বসে, আই হ্যাভ। যাওয়া ইংরেজি গো, এর ভি3 কি হবে, গন, আই হ্যাভ গন, আই হ্যাভ গন। আমি কোথায় গিয়েছি? বাজারে। তো এখানে কোনো দিকে বোঝালে টু বসে, আই হ্যাভ গন টু দা মার্কেট, আমি বাজারে গিয়েছি। বলেন তো, আমি অঙ্কটি করেছি, আই হ্যাভ, I have. আই হ্যাভ ডান দা সাম, ডু থেকে আসবে ডান। বলেন তো, আমি একটি, হ্যাঁ, আমি একটি মাছ ধরেছি, একই নিয়মে বলবেন, আমি একটি মাছ ধরেছি। I have. Can. হ্যাঁ, ক্যাচ মানে হচ্ছে ধরা, এইটার ভি3 হবে কট, আই হ্যাভ কট এ ফিশ, আমি একটা I মাছ have caught. ধরেছি। যদি বলা হয় আমি অনেকগুলো মাছ ধরেছি, আই হ্যাভ কট, I have caught আই হ্যাভ কট মেনি ফিশেস, কি হবে, আই হ্যাভ কট many. মেনি ফিশেস, আমি অনেক মাছ ধরেছি। আচ্ছা, যাই হোক, এইবার দেখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা একেবারেই সহজ। ওই প্রেজেন্ট পারফেক্ট, সরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো এটা একেবারেই সহজ। কিভাবে সহজ? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন তেসি, তেসো, তেসেন থাকে, এখানেও তাই থাকবে, শুধু একটা সময়ের উল্লেখ থাকবে। কি থাকবে? একটা সময়ের উল্লেখ। সময়ের যেমন দেখেন, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি,
এই বাক্যটা থেকে আপনি সময়টাকে বাদ দিয়ে দেন, দেখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। যেমন আমি আমি হাঁটছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি খেলছি, আমি পড়ছি, আমি লিখছি, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যখন এইগুলা আমি এখানে সময়ের উল্লেখ করে দিব, তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগে হচ্ছে আপনাকে শিখতে হবে যে কি কি দেখলে আমি বুঝতে পারবো। যেমন আপনার একটা চেহারা রয়েছে, তাই না? আপনি যখনই আমাকে ফোন দিবেন, আপনার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠবে যে ভাইয়া ফোন দিয়েছে। আমি যখন ফোন দিব, আমার কণ্ঠ বা আমার নাম যখন ভেসে উঠবে, আপনি বুঝতে পারবেন স্যার ফোন দিয়েছে। তো প্রত্যেকটা মানুষের একটা চেহারা রয়েছে, 12টা টেন্সের 12 রকম চেহারা। তবে একটা বিষয় কি, মজার ব্যাপার হলো আমরা 12টা টেন্স মোটামুটি শিখবো, কিন্তু 8 প্রকার টেন্স আমরা খুব ভালো করে শিখবো। সেই 8 প্রকার টেন্স কি কি? 8 প্রকার টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট টেন্স 4টা ভালোভাবে শিখতে হবে। কথা বলতে গেলে এটা লাগবেই লাগবে। আরেকটা শিখতে হবে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। আরেকটা শিখবো ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। আমি 4টা টেন্স বাদ দিতে চাচ্ছি। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কেন একটু বাদ দিব? কারণ ভাষা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এগুলা লাগবে, লাগবে না তা না, কিন্তু কথা বলতে গেলে এই 8 প্রকার টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। তো এই 12 প্রকার টেন্স আমাদের কমপ্লিট হওয়ার পরে এই 8 প্রকার আমরা বেশি ভালো করে শিখবো। তো এখন এই প্রেজেন্ট টেন্স বাদ দিয়ে আমরা আজকে একটু পাস্ট টেন্স নিয়ে একটু কথা বলতে চাই। পাস্ট টেন্সটা, হ্যাঁ, পাস্ট টেন্সটা হচ্ছে 4 ভাই। দেখেন, প্রেজেন্ট টেন্স যদি ভালোভাবে বুঝতে পারেন, ধরতে পারেন, পাস্ট টেন্স একই নিয়মে হবে। একই নিয়মে, একটু পরিবর্তন হবে, সামান্য একটু পরিবর্তন। কোথায় কি পরিবর্তন হয় এখন আমরা একটু দেখবো। গতকালকের মতো আপনি একটু লিখবেন। প্রথমে একটা বাক্য লিখবেন। এখানে আমরা গো মানে যাওয়া, এইটার পাস্ট ফর্ম আমরা শিখেছিলাম ওয়েন্ট। ওয়েন্ট, WENT। তাহলে একটা বাক্য লেখেন, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। ইংলিশে কথা বলা বাংলার থেকেও সহজ, আপনি পারবেন একটু এই গোছানো পদ্ধতিতে। আর একটু সুস্থ হন, আমি আরো অনেক অনেক পড়া দিব এবং ক্লাসটাও লেংদি করব, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। আই ওয়েন্ট, আই ওয়েন্ট, হ্যাঁ আমি, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। এইটাকে যদি বলা হয় সে গিয়েছিল, তখন কি হবে? হি ওয়েন্ট, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, সে গিয়েছিল, হি ওয়েন্ট। যদি বলা হয় তারা গিয়েছিল, দে ওয়েন্ট। এখানে যদি আমি একটু ভার্বটা পরিবর্তন করে দেই, তারা খেয়েছিল, তারা খেয়েছিল, অবজেক্ট দেওয়া লাগবে না, আগে সাবজেক্ট ভার্ব লিখেন, তারা খেয়েছিল। দে ইটেন। দে ইটেন না, দে এট। এই জন্য বলি এই যে ভার্ব ফর্ম গুলো, হ্যাঁ আপনি কালকে পড়েছিলেন, আজকেও এগুলো একটু দিয়ে দিব আমি, এগুলো পড়বেন। এই যে দেখেন, ইট মানে খাওয়া, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন। তো আমি এখন পাস্ট ইনডেফিনিট দিয়ে বাক্য করতেছি। আর পাস্ট ইনডেফিনিট দিয়ে বাক্য করতে গেলে এই V2 ফর্ম গুলো কাজে লাগাতে হবে, ভার্ব টু, অর্থাৎ পাস্ট ফর্ম। যদি বলা হয় তারা করেছিল, দে ডিড, ডু মানে করা। তারা লিখেছিল, দে রোট। তারা বলেছিল, দে রো। দে দে স্পোক, স্পোক। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই ধারাবাহিক ভাবে বলবেন। তারা নিয়েছিল, তখন কি হবে? দেখা যায়, দেখেন, তার তো। দে টু। হ্যাঁ, তারা দেখেছিল, দে স। কি হবে? তারা তৈরি করেছিল, তখন কি হবে? দে মেড, দে মেড। হ্যাঁ, উচ্চারণটা হবে দে, হ্যাঁ দেই, দেই। আমি প্রোনাউন্সিয়েশনটা দেখাবো। তো বলছে দেই, বা আমরা দা যদি বলি, বা দে, দে মেড। আচ্ছা, তারা কি তৈরি করেছিল? তারা একটা বাড়ি তৈরি করেছিল, কি হবে? দে মেড এ হাউস। কি হবে বলেন? তারা একটা বাড়ি তৈরি করেছিল। হ্যাঁ, যদি বলা হয় এইটা দিয়ে যদি বলি, তারা আমাকে একটা বই দিয়েছিল, বা তারা একটা বই দিয়েছিল, গিভ থেকে গেভ আনতে হবে, কি হবে? দে গেভ এ বুক, দে গেভ এ বুক। তারা একটা বই দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, ড্রাইভ মানে চালানো, তারা একটা গাড়ি চালিয়েছিল, তখন কি হবে? দে ড্রোভ কার। আমি একটা গাড়ি চালিয়েছিলাম, তুমি একটা গাড়ি চালিয়েছিলে, ইউ ড্রোভ এ কার। করিম একটা গাড়ি চালিয়েছিল, করিম ড্রোভ এ কার। এখানে সাবজেক্ট এবং ভার্বের V2 প্লাস অবজেক্ট। তো আপনি কতটুকু লিখেছেন তাহলে? এখানে লিখেছেন কি? প্রথম বাক্যটা পড়েন, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম,
আমি গিয়েছিলাম। আচ্ছা। হুম। হি ওয়েন্ট, দে ওয়েন্ট। এইবার যদি বলা হয় গিয়েছিল, এই কথাটাকে যদি চলমান পাস্ট কন্টিনিউয়াসে বলি তখন কি হতে পারে বলেন তো? চলমান হবে অতীতকালে। আমি গিয়েছিলাম এই কথাটার চলমান হবে আমি যাচ্ছিলাম। কি হবে? যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি পড়ছিলাম, আমি লিখছিলাম, আমি শুনছিলাম। অনেক, অর্থাৎ আপনি এখানে অনেক ভার্ব মুখস্থ করবেন। মেইন সিস্টেম কি জানেন? একেবারে গোপন কথা। আপনাকে সাবজেক্ট মুখস্থ করতে হবে, ভার্ব মুখস্থ করতে হবে। আপনি কথা বলা শিখে গেছেন, আর চিন্তা করতে হবে না। সাবজেক্ট এবং ভার্ব, এর জন্য আপনাকে এই শীটটা পড়তে হবে। এই যে জায়গাটা, এইটা আপনাকে কনজুগেশন অফ ভার্ব, এইগুলো আপনাকে পড়তে হবে। দেখতে পারছেন? এই যে দেখেন অনেক ভার্ব ফর্ম দিয়েছি, ক্যাচ কট কট, ফিল ফেল ফেল্ড, ব্রেক ব্রোক ব্রোকেন, বিল্ড বিল্ট বিল্ট। হ্যাঁ, এটা ডি ড উচ্চারণ হবে, বিল্ড। পরেরটা হবে বিল্ট বিল্ট। যাই হোক, তো এইগুলো আপনি বেশি বেশি করে একটু মুখস্থ করবেন। তাহলে এখানে লেখেন আমি যাচ্ছিলাম। এইটা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছিলাম আমি যাচ্ছি, তখন লিখেছিলেন আই অ্যাম গোয়িং। আর এখানে আমি যাচ্ছিলাম, এই এম এর জায়গায় শুধু অজ দিতে হবে, আর কোনো পরিবর্তন হবে না। আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন লিখেছিলেন আই অ্যাম গোয়িং, এখানে হবে আই ওয়াজ গোয়িং। বিষয়টা বুঝতে পারলে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি খাচ্ছিলাম, I was eating. আমি পড়ছিলাম, I was reading. আই ওয়াজ রিডিং। আমি একটা বই পড়ছিলাম, I was reading a book. আই ওয়াজ রিডিং এ বুক। আমি একটা উপন্যাস পড়ছিলাম, I was reading a story. আই ওয়াজ রিডিং এ নোভেল। যদি বলা হয় আমি একটা গল্প পড়ছিলাম, তখন হবে আই ওয়াজ রিডিং এ স্টোরি। যদি বলা হয় তুমি একটা গল্প পড়ছিলে, You you was reading. ইউ ওয়াজ। কিন্তু এখানে ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, এখানে ইউ এর পরে ওয়ার হবে, ইউ ওয়ার। কি বলতে হবে? ইউ ওয়ার রিডিং এ স্টোরি। হ্যাঁ, এই সাবজেক্টের পরে, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল দিতে হবে। তো যাই হোক, দেখেন এখানে বাক্যটা লিখেছেন কি, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আর আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং। আমি যাচ্ছিলাম কি হবে? আই ওয়াজ গোয়িং। আমি খাচ্ছিলাম, I was আই ওয়াজ ইটিং। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। এইবার দেখেন পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের বাংলা বাক্যটা ওই পাস্ট ইনডেফিনিটের মতোই শোনা যাবে, একই রকম। যেমন আমি গিয়েছিলাম, এটা একটু লিখে ফেলেন, কাইন্ডলি লেখেন আমি গিয়েছিলাম। দেখেন সুন্দর একটা টেকনিক এখানে। আমি গিয়েছিলাম, এই বেসিক না জানলে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না। কারণ কথা বলতে গেলে আমরা বাঙালি, আমাদেরকে প্রথমে বেসিকটা, আমাদের গ্রামার শিখতে হবে, রুল, আমাদেরকে বাক্য সাজানো শিখতে হবে। তারপর আপনি অ্যাকসেন্ট যেটা বলেন আমেরিকান, ব্রিটিশ, ইট ডাজেন্ট ম্যাটার। গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, তাহলে একটা বাক্য লেখেন, ওখানে আবার লেখেন আই ওয়েন্ট। আই ওয়েন্ট লেখেন, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আরেকটা লেখেন আই হ্যাড গন। আই হ্যাড গন, অবলিক দিয়ে লেখেন, অবলিক, অথবা দিয়ে লেখেন আই হ্যাড গন। I have gone. এইবার দেখেন যদি বলা হয় আমি খেয়েছিলাম, তো এইটাকে আপনি দুই ভাবে মিনিং করতে পারেন। আমি খেয়েছিলাম বললে পাস্ট ইনডেফিনিটের নিয়মে করতে পারেন আই এট। আই এট, আমি খেয়েছিলাম। আবার এইটাকে পাস্ট পারফেক্টের নিয়মে হ্যাড ব্যবহার করে আপনি করতে পারেন আই হ্যাড ইটেন। মানে বাংলাটা শুনতে একই রকম হবে, আমি খেয়েছিলাম। এখন এইটাকে আপনি চাইলে পাস্ট ইনডেফিনিটেও করতে পারেন, আবার পাস্ট পারফেক্টেও করতে পারেন। কিন্তু পাস্ট পারফেক্ট আবার মূলত দুই প্রকারের হয়। দুই প্রকার বলতে কি, এইটাও হচ্ছে পাস্ট পারফেক্ট, আই হ্যাড ইটেন। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের যখন ডেফিনিশন জানবো, তখন বলা হচ্ছে অতীতকালে, ভালো করে শুনবেন, অতীতকালে পাশাপাশি সময়ে দুইটা কাজ হবে। যে কাজটি একটু আগে হবে সেটা পাস্ট পারফেক্ট হবে, আর যে কাজটি একটু পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে হবে। আমরা ছোটবেলায় যখন আপনি দেশে থাকতেন একটা বাক্য পড়েছিলেন ইংলিশ গ্রামার বইতে, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, আর ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। এইখানে অতীতকালে পাশাপাশি সময়ে দুইটা কাজ হচ্ছে, ডাক্তার আসা এবং রুগী মারা যাওয়া। তো বলা হচ্ছে এই যে যেমন আমি বললাম আমি ভাত খেয়েছিলাম, এইটা যখন আপনি পাস্ট পারফেক্ট দিয়ে করলেন, তখন যে কোনো পারফেক্ট টেন্সে কিন্তু হ্যাজ, হ্যাভ, হ্যাড। তো পাস্ট পারফেক্ট টেন্সে শুধু একটা জিনিস বসে, হ্যাড। কোন জায়গায় বসে?
পাস্ট পারফেক্ট টেন্সে। তো আমি ভাত খেয়েছিলাম, কি হবে? আই হ্যাড ইটেন রাইস। বলেন, আমি ভাত খেয়েছিলাম, কি হবে? I had eaten rice. এই হ্যাড দিলেও কিন্তু ভার্বের ভি3 দিতে হবে। আমি স্কুলে গিয়েছিলাম, পাস্ট পারফেক্ট নিয়মে বলেন, আই হ্যাড গন টু স্কুল। Yes. আমি একটা মোবাইল কিনেছিলাম, পাস্ট পারফেক্ট নিয়মে বলেন, আই হ্যাড I had বট এ মোবাইল। আই হ্যাড বাই থেকে বট আসবে, হ্যাঁ? এই ভার্ব ফর্ম গুলো আজকেই পড়ে মুখস্থ করবেন। আই হ্যাড বট এ মোবাইল। আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, আই হ্যাড I had made a থ্যাংক ইউ, আই হ্যাড মেড এ হাউস। এইবার দেখেন, অতীতকালে দুইটা কাজ হবে। এই দুইটা কাজের ভিতরে যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিট। যেমন আমি যদি বলি যে মিস্টার সেলিম সাহেব লন্ডন থেকে আসার আগে আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। তাহলে মনে করেন আপনি বলছেন, স্যার আমি আগামী মাসে দেশে আসবো। তো আমি বললাম যে আপনি আসার আগে আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। বা এই যে এই বাক্যটা যদি বলি যে ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল বা রুগীটি মারা গেল, কোন কাজটা আগে হচ্ছে? ডাক্তার বাড়িতে আসার আগেই রুগীটা মারা গেল। তাহলে এই কাজটা কোন নিয়মে করতে হবে? ফার্স্ট পারফেক্টের নিয়ম। যেহেতু এই কাজটা আগে হচ্ছে, তাহলে রুগীটি মারা গেল, এটা কি হবে? কোন নিয়মে হবে? দ্য পেশেন্ট হ্যাড the patient had ডাইট। ডাই মানে হচ্ছে মারা যাওয়া। এই ডাই এর ভি3 হচ্ছে ডাইড, হ্যাড দিলেই কিন্তু ভি3 হবে। তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কখন মারা গেল? ডাক্তার আসার আগে। এই ডাক্তার আসা এইটুকু হবে পাস্ট ইনডেফিনিটের নিয়ম। বিফোর দ্য ডক্টর কেম। বিফোর দ্য ডক্টর কেম। আবার আরেকটু ভালো করে বুঝেন, ওইখানে বাক্যটা লেখেন, আপনি লিখলে বুঝতে পারবেন। লেখেন ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল। লিখে লিখে বুঝাইলে ভালোভাবে বুঝতে পারবেন। ফার্স্ট পারফেক্ট খুব সহজ, কিন্তু আমরা এখানে তালগোল পাকিয়ে ফেলি। এখানে ইংলিশটাও লিখে ফেলেন। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। দা পেশেন্ট হ্যাড ডাইড। PATIENT, বানান না পারলে শুনে নিবেন। দা পেশেন্ট, PATIENT, PATIENT, পেশেন্ট হ্যাড ডাইড। দা পেশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়মে হয়ে গেল। দা পেশেন্ট হ্যাড ডাইড কখন? ডাক্তার আসার পূর্বে বা আগে। পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর, তাহলে লেখেন বিফোর। বিই before doctor. না, বিফোর দ্য ডক্টর, বিফোর দ্য ডক্টর কেইম, বিফোর দ্য ডক্টর কেইম, বিফোর দ্য ডক্টর কেইম। এখনো পড়াচ্ছি, পড়ানোর পর বিফোর দ্য ডক্টর কেইম। বাক্যটা কি হলো এবার পুরাটা পড়ি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম। ভালো করে লক্ষ্য করেন, দুইটা কাজ হচ্ছে, এর ভিতরে আগে সম্পন্ন হচ্ছে, রুগীটা মারা গেল। তাহলে এটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে এখানে হ্যাড ব্যবহার করব। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আবার এই বাক্যটা একটু অন্যভাবে লিখবেন, ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। এইবার দেখেন এইখানে দুইটা কাজের ভিতরে কোন কাজটা আগে হচ্ছে? ডাক্তার আগে চলে আসতেছে, তারপর রুগী মারা যাচ্ছে। এইখানে আমরা একটু আবার অন্যভাবে করব, যে কাজটা আগে হবে সেটাই হ্যাড ব্যবহার করলো। তাহলে ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। তাহলে কি হবে? দা পেশেন্ট ডাইড। ডান পাশের অংশটা আগে করলে বেশি ভালো হয়। দা পেশেন্ট ডাইড আগে কিন্তু করেছিলাম, প্রথম বাক্যে লক্ষ্য করে দেখেন দা পেশেন্ট হ্যাড ডাইড লিখেছিলেন। কেন? কারণ ওই Yeah, কাজটা দুইটা কাজের ভিতরে ওই কাজটি আগে হয়েছিল। আর এখানে কি হবে? দ্য পেশেন্ট, patient দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেল বা রোগীটি মারা গিয়েছিল। ডাক্তার আসার পরে, তাহলে ডাক্তার আগে আসতেছে, এইটুকে হ্যাড হবে। আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এখানে লিখে ফেলেন আফটার দ্য ডক্টর হ্যাড কাম। অর্থাৎ আফটারের পরে হ্যাড ব্যবহার করতে হবে এবং বিফোরের আগে হ্যাড ব্যবহার করতে হবে। এটাও একটু ওখানে এনবি দিয়ে নোট লিখে রাখেন।
বিষয়গুলা খুবই সহজ, আপনি ধরতে না পারলে আমি আবারও বুঝাবো। অর্থাৎ অতীতকালে দুইটা কাজ পাশাপাশি সময়ে হবে, যে কাজটি আগে হবে সেইটাই পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে হ্যাড ব্যবহার করে করবেন, আর যে কাজটি পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে হবে। যেমন প্রথম বাক্যটা দেখবেন একটু, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আর পরের বাক্যটা করেছি, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। অর্থাৎ আমরা এভাবে মনে না রেখে আমরা মনে রাখবো পাস্ট পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাড বসে। যেমন আমি ভাত খেয়েছিলাম, কি হবে? আই হ্যাড ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, আই হ্যাড গন টু স্কুল। হ্যাঁ, আমি একটা ছবি এঁকেছিলাম, আই হ্যাড ড্রন এ পিকচার। পিকচার, পিকচার, হ্যাঁ দেখবেন শেষে শব্দের শেষে ব্রিটিশ অ্যাকসেন্টে, আমি এখন একটু চলে যাব ওখানে। তো বলছে আই হ্যাড ড্রন আ পিকচার, পিকচার। তো এখানে কিভাবে বললাম, পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, তারপর ভার্বের ভিতরি, তারপর এক্সটেনশন। বলেন কি হবে? আমি মাছ ধরেছিলাম, আই হ্যাড কট এ ফিশ। a fish. আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন I, রাইস। I, I had eaten rice. ইটেন রাইস, হ্যাঁ, ইট ভার্বের ভিতরি হচ্ছে ইটেন। বলেন আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দা ওয়ার্ক। I had done the work. এইটাকে যদি একটু বড় করে বলে দেই, যে সে আসার আগে আমি কাজটি করেছিলাম, তাহলে আই হ্যাড ডান দা ওয়ার্ক বিফোর হি কেম। কাম মানে আসা, আর ওই যে পরের যে অংশটা ওইটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে হবে। আর পাস্ট ইনডেফিনিটের নিয়ম তো আমরা জেনেছি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, আর কিচ্ছু না। যেমন আমি গিয়েছিলাম, ওই যে ওখানে লিখেছেন আই ওয়েন্ট, কি হবে? আই ওয়েন্ট। I went. আমি গিয়েছিলাম। আমি পড়েছিলাম, আই রেড। রিড মানে পড়া, একই বানান, উচ্চারণটা হবে রেড। আমি খেয়েছিলাম, ইট মানে খাওয়া, ওখান থেকে আসবে এট। আমি গেয়েছিলাম, সিং মানে গাওয়া, আই স্যাং। আমি একটা গান গেয়েছিলাম, আই স্যাং এ সং। তুমি একটা গান গেয়েছিলে, ইউ স্যাং এ সং। তো এইটা পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস তো দেখিয়েছি। সাবজেক্টের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন অ্যাম ইজ আর হতো, এখানে কি হবে বলেন? অজয়ের, অজয়ের। যেমন, যেমন আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। তুমি একটা কবিতা আবৃত্তি করছিলে, ইউ ওয়ার রিসাইটিং আ পোয়েম। ছোট করে যদি বলি, তুমি হাঁটছিলে, ইউ ওয়ার ওয়াকিং। তুমি গাচ্ছিলে, ইউ ওয়ার সিঙ্গিং। মিতা গান গাচ্ছিল, মিতা ওয়াজ সিঙ্গিং এ সং। মিতা একটা ছবি আঁকছিল, মিতা ওয়াজ ড্রয়িং এ পিকচার। রনি একটা কবিতা লিখছিল। অর্থাৎ মনে রাখবেন অতীতকালে চলমান হবে। কি হবে বলেন? চলমান। বলেন তো, চলো, চলমান হবে, হ্যাঁ। যেমন আমি খেলছিলাম, এটা কি হবে? আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ I was প্লেইং। আমি ডাকছিলাম, আমি ডাকছিলাম, আই ওয়াজ কলিং, কলিং। আমি খাচ্ছিলাম, eating. ইটিং। আমি ঘুমাচ্ছিলাম, আমি আমার রুমের ভিতরে ঘুমাচ্ছিলাম, I was in the room আই ওয়াজ স্লিপিং ইন মাই রুম। কি হবে? আই ওয়াজ স্লিপিং in my, ইন মাই রুম। in my হুম, আই ওয়াজ স্লিপিং ইন মাই রুম। আচ্ছা, তাহলে দেখেন একটা বিষয় আমরা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আরেকটা বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনটা থাকবে? হিয়ার ইউ ক্যান সি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা দেখে আমরা একটু ইয়ে করব। এই যে দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা অর্থ হচ্ছে পাস্ট পারফেক্ট, সরি, পাস্ট পারফেক্টের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল, তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখেছিলাম, এটাও কিন্তু প্রায় সেই রকম। বলছে দেখেন, ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল। তুমি কল করবার পূর্বে আমি বই পড়িতেছিলাম। একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলমান থাকবে, এইটুক মনে রাখবেন। কি বলেছি বলেন? একটি কাজ, একটি কাজ শেষ হওয়ার পূর্বে। হুম, এই যে দেখেন, তুমি কল করার পূর্বে আমি বই পড়িতেছিলাম। তুমি কল করার পূর্বে আমি বই পড়িতেছিলাম। তাহলে আপনি যখন আমাকে কল করেছিলেন তার পূর্বে এই কাজটি চলমান ছিল। সে সকাল থেকে ফুটবল খেলিতেছিল। তাহলে এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছিলাম কিভাবে? সে সকাল থেকে ফুটবল খেলছে, সে সকাল থেকে ফুটবল খেলছে। আর এখানে কি বলেছি? সে সকাল থেকে ফুটবল খেলছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যা,
প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু প্রায় সেম। এই যে দেখেন, সে সকাল থেকে ফুটবল খেলিতেছিল, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল সে সকাল থেকে ফুটবল খেলিতেছে বা খেলছে। ওইটা ছিল বর্তমান কালে চলমান সময়ের উল্লেখ সহ, আর এইটা হচ্ছে অতীত কালে চলমান সময়ের উল্লেখ সহ। এই যে বলছে তুমি কল করার পূর্বে আমি বই পড়িতেছিলাম। তো আই হ্যাড বিন রিডিং দ্য বুক বিফোর ইউ কল্ড। বিফোর ইউ। এখন দেখেন আজকে আমরা যা শিখলাম, এইখানে আপনার জন্য একটা হোমওয়ার্ক থাকবে। আমি এই যে শীটটা মূলত একটা বাক্য দিয়ে 30টা বাক্য দেখিয়েছি, এইটা দিব, প্লাস এই 12টা টেন্সের ভিতরে আজকে 8 প্রকার টেন্স। আজকে হচ্ছে সোমবার, মঙ্গলবার নেই, বুধবার আবার জাস্ট 3টা আমরা ক্লাসে বসবো। তবে এই বুধবারের ভিতরে এই যে 8 প্রকার টেন্স দেখিয়েছি, প্রেজেন্ট টেন্স 4 প্রকার আর পাস্ট টেন্স 4 প্রকার, এই 8 প্রকার টেন্সের এই যে চিনিবার উপায়তে আপনার একটু সমস্যা হচ্ছে, কি দেখে চিনবো, এই চিনিবার উপায়টা একটু দেখবেন আর স্ট্রাকচারটা দেখবেন। ওই দিন দেখবেন আপনার ক্লিয়ার হয়ে গেছে। প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, কিন্তু আপনি কয়েকটা ক্লাস করেন, 10টা 15টা ক্লাস করেন, দেখবেন আপনার সবই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু আপনার গায়ে জ্বর, একটু অসুস্থ, আমি আর ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি না, আপনারও অনেকটা বোরিং ফিল হতে পারে নেক্সট ক্লাসে। তবে আজকে যা যা করালাম এগুলো আমি শিট এবং ক্লাস রেকর্ড দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু দেখবেন। আচ্ছা স্যার। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকেন, হ্যাঁ।